ইউনূস কয়দিন আগে পোস্ট দিল যে 16 বছর শিক্ষার্থীরা হচ্ছে বঞ্চিত হয়েছে, আবার কিছুক্ষণ পরে সেই পোস্ট ডিলিট। কোন অদৃশ্য শক্তি বলে সেগুলো হচ্ছে? কোন অদৃশ্য শক্তি বলে 32 হয়েছে? 32-এর আন্দোলন এই দেশে কখনো হয়েছে? আপনারা দেখছেন কোনোদিন মিডিয়া কভারেজ হয়েছে? হ্যাঁ, 32-এর দাবি নিয়ে কোনোদিন হয়েছে এই আন্দোলন হয়েছে এই দেশে? কার চিন্তা করে 32 হলো এই দেশে? কার চিন্তা করে? আমরা জবাব চাই। এই 32-এর মধ্যে যারা পড়লো তারা কি সেই শ্রেণী যারা মাঠে ছিল এত বছর, যারা বঞ্চিতের শিকার হয়েছে, যারা হচ্ছে মামলা পর্যন্ত খেয়েছে বিগত সরকারের সময়, সেই সকল শিক্ষার্থীকে এই 32-এর মধ্যে পড়েছে? আপনি 32 দিয়েছেন, ভালো কথা, এদের জন্য কি রেখেছেন? আপনার তো নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এদেরকে অন্তত একটা বছর হলেও আমি আবেদনের সুযোগ দেই। আপনি সব সময় এই দেশটাকে অস্থিতিশীল করে রেখেছেন। আপনি এমন সিদ্ধান্ত নেন, আপনি অর্ধেক কাজ করেন আর অর্ধেক বাকি রেখে দেন, যার কারণে দেখা যায় যে একটা গন্ডগোল পরিস্থিতি সব সময় রয়ে যায়। আপনি জানতেন যে এই শিক্ষার্থীদের 35-এর আন্দোলন এটা। আপনি জামাতে একটা সুন্দর সুপারিশ করেছিল যে 33টা স্থায়ী হোক এবং 2 বছরের জন্য অস্থায়ীভাবে 35 হোক। এর চেয়ে সুন্দর সমাধান কি হতে পারত? আজকে কি আমাদের রাজপথে আবার নামতে হয়? এ পর্যন্ত আমাদের ভাইরা বিভিন্নভাবে আন্দোলন করেছে। আমরা সুপারিশ বাস্তবায়নের জন্য এই 20 জানুয়ারি 27 এপ্রিল আমরা আবার আন্দোলন করেছি। এই আন্দোলন আপনি থামাতে পারবেন? কখনো থামবে এই আন্দোলন? থামবে না। আপনি কোনোভাবে সেটা থামাতে পারবেন না। আপনারাই হচ্ছে দেশকে অস্থিতিশীল করে রাখেন, কারণ আপনারা একটা সুষ্ঠু সমাধান করেন না বলেই আন্দোলন চলতে থাকে এবং সেই আন্দোলনের ফলে দেশ অস্থিতিশীল থাকে। আপনারা যে সিদ্ধান্তগুলো নেন, কার থেকে নেন, কিভাবে নেন? বিগত 16 বছরে এই যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে বা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে, যারা আমলাতন্ত্রে রয়েছে, তাদের থেকে সিদ্ধান্ত নিলে আপনাদের সিদ্ধান্ত এরকম সিদ্ধান্তই হবে, গাঁজাখুরের সিদ্ধান্ত। আপনারা কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাই রাখেন না। আমরা যেটা বুঝি 12 বছর, আমরা জানি বিগত সরকার বৈষম্য করছে, এটা আমরা 12 বছর আগে বুঝছি। আপনারা বুঝছেন কবে? যখন আপনাদেরকে আমরা রক্ত দিয়ে শাসনভারে বসাইছি, তখন আপনারা বুঝছেন যে এই সরকার হচ্ছে বৈষম্য করছে। আমভাবে অনুরোধ করছি এবং আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনাদেরকে এই যে মিডিয়ার মাধ্যমে একটা কঠোর বার্তা দিচ্ছি, এইখানে আমার একটা ভাই বোনের যদি বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়, তার কঠোরতম জবাব এই রাষ্ট্রকে দিতে হবে, এই নীতি নির্ধারকদের দিতে হবে, এই মাথামোটা নীতি নির্ধারকদেরকে তার হচ্ছে জবাব কঠোরভাবে দিতে হবে। এইখানে আমাদের দাবিটা বাস্তবায়ন না হওয়ার পেছনে অবশ্যই গুটি কয়েক কিছু অদৃশ্য শক্তির অবদান রয়েছে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন ছাত্র সমন্বয়ক যখন সুপারিশ কমিশনের সুপারিশ এর ব্রিফিং হলো যে নারীদের ক্ষেত্রে 37 এবং পুরুষের ক্ষেত্রে 35 সুপারিশ করেছে, সেই সুপারিশের বিপক্ষে যখন একটা পোস্ট হয় যে 32ই বর্তমান সময়ের প্রেক্ষাপটে যুক্তিযোগ্য, কোন যুক্তির ভিত্তিতে, কোন গবেষণার ভিত্তিতে তিনি বলেন যে তিনি কি নিজেকে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো মনে করেন? কোন গবেষণা সংস্থা তিনি কিসের ভিত্তিতে বলেন যে 32 যুক্তিযুক্ত? আজও পর্যন্ত 32 যুক্তিযুক্তের আমরা কোনো সিদ্ধান্ত যুক্তি দেখতে পাই নাই। সমস্ত যুক্তি ছিল 35-এর। তাহলে কিভাবে 32 হয়? সেই ছাত্র সমন্বয়কের পোস্টের পরে আমরা যারা রাজপথে ছিলাম এবং তখনও 35-এর জন্য লড়ে যাচ্ছি, তারাই হচ্ছে মানে তাদেরকে অবমূল্যায়ন করে তাদের কথা মতো আমি মনে করি যে 32 করা হয়েছে এবং এতে ছাত্র উপদেষ্টারাও জড়িত ছিল। আমরা এটা হচ্ছে শিওরভাবে বলতে পারি যে এতে ছাত্র উপদেষ্টারাও জড়িত ছিল। কেন আমাদের সাথে তারা বসতে চায় না? কেন আমাদের সাথে তারা কথা বলতে চায় না? কারণ তাদের কথা বলার মতো মুখ নেই, তাদের উত্তর দেওয়ার জায়গা নেই।